Hello everybody, welcome to the Way of Solution 23rd জুন 2026 আজকের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের পর্বে আবারও একবার সকল স্টুডেন্টসকে জানাই অনেক অনেক স্বাগতম। স্টুডেন্টস, আজকে আমরা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ নিউজের উপরে নজর দেব। সম্প্রতিকালে পশ্চিমবঙ্গে বাজেট পেশ করা হয়েছে, তার উপর থেকেও আমরা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ নিউজ, বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রেখেছি। চলো, ওভারঅল আজকের পর্বটা দুর্দান্ত একটি পর্ব হবে, শেষ পর্যন্ত সকলে দেখতে থাকো। দিস ইজ আরাবুল রহমান। যারা আমাদের এই পর্বটিতে প্রথমবারের জন্য যুক্ত হচ্ছে সকলকে বলবো আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বিভিন্ন জায়গাতে যদি ফলো না করে থাকো অবশ্যই ফলো করে নেবে, আর TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করে ফেলো সকলে, যেখানে তোমরা ভর্তি হয়ে পেইড কোর্সের মাধ্যমে বা আমাদের TWS একাডেমির বিভিন্ন ফিচার্সের লাভ সেখান থেকে ওঠাতে পারো। স্টার্ট করছি আমরা আজকের প্রথম প্রশ্ন দিয়ে। 2026 সালে পশ্চিমবঙ্গের রাজ্য বাজেট সম্প্রতিকালে পেশ করা হলো। সেই রাজ্য বাজেটে সরকারি নিয়োগের ক্ষেত্রে মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত রাখার কথা বলা হয়েছে? ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই নিউজ দেখেছো বা অনেকে কিন্তু শুনে ফেলেছো যে পশ্চিমবঙ্গে সম্প্রতিকালে বাজেট পেশ করা হয়েছে। সেই বাজেটে কি কি প্রমিস করা হয়েছে? যেমন একটা প্রমিস করা হয়েছে যে 33% মহিলাদের আসন সংরক্ষণ করা হবে সরকারি চাকরিতে বা সরকারি নিয়োগের ক্ষেত্রে। West Bengal Finance Minister Shapon Dasgupta promised 1 lakh vacancies in government job sector will be filled and 33% of the seat will be reserved for women. স্বপন দাশগুপ্ত পশ্চিমবঙ্গের তিনি নবনিযুক্ত অর্থমন্ত্রী। তিনি তার প্রথম বাজেট পশ্চিমবঙ্গে পেশ করলেন, পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ করলেন, এবং তার যে বাজেট তিনি 22শে জুন পেশ করেছেন, সেই বাজেটে তিনি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন বা প্রতিশ্রুতি করেছেন, আমাদের সাথে প্রমিস করেছেন যে 1 লাখ যে সরকারি শূন্য পদ আছে, ভ্যাকান্সিজ আছে, সেখানে নিয়োগ করা হবে, সেটা ফুলফিল করা হবে, এবং 33% মহিলাদের রিজার্ভেশনের কথা তিনি বলেছেন। দেখো, পশ্চিমবঙ্গ সরকার কর্মসংস্থান, জনকল্যাণ ও পরিকাঠামোর উপর গুরুত্ব দিয়ে এই বছর 2026-27 সম্পূর্ণ বাজেট, পূর্ণাঙ্গ বাজেট পেশ করলো নতুন যে সরকার তারা। কর্মসংস্থান ও জনকল্যাণের ক্ষেত্রে বড় পদক্ষেপ হিসাবে পশ্চিমবঙ্গ সরকার তাদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট যেটা পেশ করলো, সেখানে 1 লক্ষ শূন্য পদে নিয়োগের কথা বলা হয়েছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এই বাজেটটা তিনি পেশ করেছেন, এবং এই নতুন পদগুলির মধ্যে 33% মহিলাদের আসন সংরক্ষিত থাকবে বলেও ঘোষণা করেছেন তিনি সম্প্রতিকালে। এর মধ্যে শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য 50,000, পুলিশ বিভাগে 20,000 ও অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ করা হবে। চাকরি অবভিয়াসলি পুলিশ বিভাগে নিয়োগ করা হবে, শিক্ষার্থীদের জন্য নিয়োগ করা হবে, অ্যান্ড এটা একটা ভালো নিউজ, আমরা একটা আশা পেয়েছি। এরপরে চাকরির প্রার্থীদের সহায়তার জন্য সরকার সর্বোচ্চ বয়স সীমা বিদ্যমান 5 বছরের ছাড় আরও 2 বছরের জন্য বৃদ্ধি করেছে। মানে যে এজ লিমিট সেটা 5 বছর করে ছাড় দেওয়া হবে আগামী 2 বছরের জন্য। আচ্ছা, প্রযোজ্য ক্ষেত্রে অগ্নিবীরদের জন্য চাকরির যে পরীক্ষা, চাকরির যে সেক্টরটা আছে সেখানে অগ্নিবীর যারা আছে তাদের জন্য 10% চাকরির সংরক্ষণের ব্যবস্থাও চালু করা হয়েছে, 10% তাদের সুরক্ষা দেওয়া হবে। এই বাজেটে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় স্বস্তির বার্তা রয়েছে। দেখো, যে মহার্ঘ ভাতা হয়ে থাকে, যেটাকে ডিএ বলা হয়, সেটা 20% পয়েন্ট বা তোমার হচ্ছে 20% পয়েন্ট বাড়ানো হয়েছে, যার ফলে চলতি বছরে 1 অক্টোবর থেকে মোট দিয়ে দাঁড়াবে 38%। এছাড়া সিভিক ভলেন্টিয়ার, হোমগার্ড, গ্রিন পুলিশ ও এনভিএম কর্মীদের মাসিক ভাতা 2,000 টাকা করে বাড়ানো হয়েছে। আর কি করা হয়েছে? জনকল্যাণমূলক কাজের ক্ষেত্রে অন্নপূর্ণা প্রকল্প, যেটা আগেই লঞ্চ হয়েছিল, তার জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যেটা সম্প্রতিকালে বিধানসভায় কিন্তু ডিয়ার স্টুডেন্টস অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত অ্যানাউন্স করেছেন। এবং যারা রাজনৈতিক মতাদর্শের কারণে বিভিন্নভাবে মিথ্যা মামলা বা ইত্যাদি শিকার হয়েছেন এমন ব্যক্তিদের সংগ্রামী ভাতা দেওয়া হবে। এছাড়া বলা হয়েছে বিধায়ক স্থানীয় এলাকায় উন্নয়ন তহবিল 70 লক্ষ থেকে বাড়িয়ে 1 কোটি টাকা পর্যন্ত করা হয়েছে। বিধায়কদের যে স্থানীয় এলাকায় উন্নয়নের জন্য বিধায়ক তহবিল থাকে, সেটার টাকার যে পরিমাণ সেটা বাড়ানো হয়েছে। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস করা হয়েছে। অবকাঠামো খাতে উন্নয়নের জন্য গ্রিনফিল্ড বিমানবন্দরের প্রস্তাব দিয়েছে। এই প্রকল্পে 1,000 থেকে 1,500 একর জমি চিহ্নিত করে পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি পুরুলিয়া, বালুরঘাট, মালদাতে আঞ্চলিক বিমানবন্দর তৈরি করার কথা বলা হয়েছে। নর্থ বেঙ্গলে এইমস তৈরি করার কথা বলা হয়েছে, IIT তৈরি করার কথা বলা হয়েছে, ইত্যাদি ইত্যাদি বিষয় কিন্তু
কিন্তু সম্প্রতিকালে বলা হয়েছে। এছাড়া হাসিমারা বিমান ঘাঁটি 25 একর এবং কুলাইকুণ্ডা বিমান ঘাঁটিতে 37 একর জমি হস্তান্তর করা হবে বলেও কিন্তু ঘোষণা করা হয়েছে। তো ওভারঅল এই ছিল আমাদের বাজেট, পশ্চিমবঙ্গের বাজেট থেকে আমাদের আপকামিং পরীক্ষাতে কিছু প্রশ্ন হতে পারে। তো আমি এই কারণে বাজেটের গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট কিন্তু উল্লেখ করে এখানে দিলাম। আশা করব এই পয়েন্টগুলো যেগুলো আমি দিলাম এগুলো তোমরা একটু খাতায় নোট করে নেবে তোমার পড়ার খাতাতে, যাতে তোমাদের পরবর্তীতে কোনো অসুবিধা না হয়। চলো আমরা শুরু করি পরের প্রশ্ন দিয়ে। ফার্স্ট কোশ্চেন হলো, দ্বিতীয় কোশ্চেন, সম্প্রতি কেন্দ্র সরকারের সলিসিটর জেনারেল পদে ড্যাশকে পুনরায় নিযুক্ত করা হলো। কোন ব্যক্তি, এদের ভিতরে একজন ব্যক্তির নাম এখানে বসবে শূন্য স্থানে, কোন ব্যক্তিকে সলিসিটর জেনারেল পদে নিযুক্ত করা হলো? দেখো, সলিসিটর জেনারেল খুব উল্লেখযোগ্য একটা পদ। এই সলিসিটর জেনারেল আসলে কে? সলিসিটর জেনারেলরা হচ্ছে ডিয়ার স্টুডেন্ট অ্যাকচুয়ালি আইনি অফিসার হয়ে থাকেন, মানে অ্যাডভোকেট হয়ে থাকেন। ওকে, যারা ভারত সরকারের হয়ে কেস লড়েন, বিভিন্ন ক্ষেত্রে ভারত সরকারকে আইনি অফিসার হিসেবে রিপ্রেজেন্ট করে থাকেন, তাদেরকে সলিসিটর জেনারেল বলে। এবারে দেখো, অনেকে বলবে স্যার আমরা তো পলিটিতে পড়েছি অ্যাটর্নি জেনারেলের ব্যাপারটা। দেখো, অ্যাটর্নি জেনারেলের অধীনেই সলিসিটর জেনারেল কাজ করে। তুষার মেহতা আগে সলিসিটর জেনারেল ছিলেন এবং তাকে আবার পুনরায় নিযুক্ত করা হলো 3 বছরের জন্য। 3 বছরের জন্য তুষার মেহতা রিঅ্যাপয়েন্ট হয়েছেন সলিসিটর জেনারেল হিসাবে। সেন্টার, কেন্দ্র রিঅ্যাপয়েন্ট সলিসিটর জেনারেল তুষার মেহতা ফর 3 ইয়ার্স, 3 বছরের জন্য তাকে পুনর্নিযুক্ত করলেন। ভারতের সলিসিটর জেনারেল হলেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ আইনি কর্মকর্তা ভারত সরকারের। তিনি ভারতের অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেলের উল্লেখ আছে ভারতের সংবিধানের 76 ধারাতে। সেই অ্যাটর্নি জেনারেলের অধীনে কিন্তু কাজ করেন। অ্যাটর্নি জেনারেলের প্রেশার কমাতে তিনি কিন্তু কাজ করেন এবং ভারত সরকারের হয়ে অ্যাকচুয়ালি কোর্টে উপস্থিত থাকেন এই তুষার মেহতা বা সলিসিটর জেনারেল। ঠিক আছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনি বিষয়ে ভারত সরকারকে সাহায্য পরামর্শ তিনি দিয়ে থাকেন। নেক্সট, সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা করেছেন? কিয়ার স্টারমার কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন যিনি সম্প্রতিকালে পদত্যাগ করার কথা ঘোষণা করেছেন? সঠিক উত্তর হবে তিনি ছিলেন যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডমের একজন প্রধানমন্ত্রী। ইউকে প্রাইম মিনিস্টার কিয়ার স্টারমার অ্যানাউন্সড হিজ রেজিগনেশন, তিনি তার পদত্যাগপত্র ঘোষণা করেছেন। অ্যান্ড তিনি কোন পার্টির একটু জেনে রাখো, তিনি হচ্ছেন লেবার পার্টি। 2024 সালে লেবার পার্টির প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি। হ্যাঁ, এবং সম্প্রতি তিনি পদত্যাগ করেছেন। পরেরটা, কোন রাজ্যে ঐতিহাসিক আম্বুবচি মেলা শুরু হয়েছে? আম্বুবাচি মেলা প্রতি বছর অনুষ্ঠিত হওয়া একটা বার্ষিক মেলা। এই মেলাটা কোন রাজ্যে সম্প্রতি চালু হলো? প্রতি বছর আসাম রাজ্যে আম্বুবাচি মেলা হয়। অপশন এতে আমরা আসাম পাচ্ছি, তাহলে আসামটাকে সঠিক উত্তর করব। অলরাইট, দেখো 4 ডে 4 দিনের আম্বুবাচি মেলা টু বিগিন টুডে অ্যাট আসামস কামাখ্যা টেম্পল। আসামের কামাখ্যা মন্দিরে এটা অনুষ্ঠিত হয়। 4 দিন ব্যাপী এটা অনুষ্ঠিত হবে এবং সম্প্রতি এটার সূচনা হলো। প্রতি বছর কোন তারিখে প্রতি বছর অলিম্পিক দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক অলিম্পিক দিবস খুব ইম্পর্টেন্ট একটা দিবস। প্রতি বছরে আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালন করা হয়ে থাকে 23শে জুন মাসের 23 তারিখে। ইট টেক্স প্লেস অন 23rd জুন ইচ ইয়ার। প্রতি বছর 23শে জুন এই দিনটা পড়ে আন্তর্জাতিক অলিম্পিক দিবস। টু কমেমোরেট দ্য ডে দ্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি ওয়াজ ফাউন্ডেড ইন 1894। তো 1894 সালে এই 23শে জুন ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, যেটার সদর দপ্তর আছে লোজান বলে একটা জায়গাতে, সুইজারল্যান্ডের। ওকে, তো সেখানে কিন্তু ডিয়ার স্টুডেন্টস এটা অবস্থিত আছে সুইজারল্যান্ডের লোজানে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। সেটা 1994 23শে জুন প্রতিষ্ঠিত হয়, তাই সেটা স্মরণে রেখে এই দিবসটা পালন করা হয়। দ্য বার্থ অব দ্য মডার্ন অলিম্পিক গেমস, এই দিনটাকে বলা হয়ে থাকে আধুনিক অলিম্পিকের জন্মদিন। ঠিক আছে, পরবর্তীতে 1800 আমরা জানি 96 সালে গ্রিসের এথেন্সে পৃথিবীর বুকে আধুনিক অলিম্পিকের সূচনা হয়। সেটা বিশ্বের প্রথম ক্রিকেটার
পুরুষ এবং মহিলা উভয় মিলিয়ে হিসেবে পুরুষ এবং মহিলা সব মিলিয়ে মেন্স ওমেন্স দুটো ক্ষেত্র মিলিয়ে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে 200টি আন্তর্জাতিক টি20 ম্যাচ খেলার ঐতিহাসিক রেকর্ডকে গড়লেন। বিশ্বের কোনো ক্রিকেট প্লেয়ার আন্তর্জাতিক ক্রিকেটে 200টি টি20 ম্যাচ খেলেনি। একমাত্র ক্রিকেটার হিসাবে এই ম্যাচ খেলার রেকর্ডটা কে গড়েছেন? সঠিক উত্তর হচ্ছে হরমনপ্রীত কৌর। ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর এই রেকর্ডটা গড়লেন সম্প্রতিকালে। দেখো, হরমনপ্রীত কৌর প্রিপেয়ার্স ফর হিস্টোরি মেকিং 200th টি20 ইন্টারন্যাশনাল। আচ্ছা, এটা আগের একটা নিউজ ছিল, ঠিক আছে, এটা আগের নিউজ, অলরেডি তার খেলা হয়ে গেছে 200টি ম্যাচ। ওকে, নেক্সট পরের প্রশ্নতে আসি। খুব বড় কিন্তু অ্যাচিভমেন্ট এটা হরমনপ্রীত কৌরের। সম্প্রতি কোন রাজ্যের বিখ্যাত খুরসানি তেঁতুলকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে? খুরসানি তেঁতুলকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে সম্প্রতিকালে। এটা কোন রাজ্যে বিখ্যাত? খুরসানি তেঁতুল মধ্যপ্রদেশের বিখ্যাত একটি তেঁতুল। দেখো, মধুস ইউনিক, মধ্যপ্রদেশের মধু বলে একটা জায়গার একটা অনন্য একটা ইউনিক খুরসানি ইমলি, খুরসানি তেঁতুল, দ্য ফ্রুট অফ দ্য আইকনিক বাওবাব ট্রি। এটা বাওবাব বলে একটা গাছের কিন্তু ফল, যেটার নাম খুরসানি ইমলি, হ্যাজ রিসিভড এ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ। সম্প্রতিকালে ভৌগোলিক সূচকের যে ট্যাগ, যেটাকে আমরা সংক্ষেপে জিআই ট্যাগ বলি, সেটা পেয়েছে মধ্যপ্রদেশের খুরসানি তেঁতুল। কোন গাছে পাওয়া যায় আরো একবার জেনে রাখো, বাওবাব ট্রি। এটা মধ্যপ্রদেশে খুব বেশি পাওয়া যায়। সম্প্রতি কোন ভারতীয় ক্রিকেটার লিস্ট এ ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরি বা 50 রান করে ইতিহাস তৈরি করলেন? লিস্ট এ ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরি বা 50 রান করে ইতিহাস তৈরি করলেন বৈভব সূর্যবংশী। দেখো, বৈভব সূর্যবংশী স্ক্রিপ্টস হিস্টোরি ব্রেক্স 20 ইয়ার্স ওল্ড রেকর্ডস উইথ ফাস্টেস্ট 50 ইন লিস্ট এ ক্রিকেট। লিস্ট এ ক্রিকেটে তিনি, বা যে মানে এ কি বলা হয় এটাকে, প্রথম সারির ক্রিকেট, ঠিক আছে, লিস্ট এ ক্রিকেট, সেটাতে 20 বছরের একটা তিনি কিন্তু রেকর্ড ভেঙেছেন সম্প্রতিকালে, সব থেকে ফাস্টেস্ট 50 করে এই রেকর্ডটা তিনি ভাঙলেন। এরপরের প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে ভারতের প্রথম বাণিজ্যিক স্তরের কোল টু অ্যামোনিয়াম নাইট্রেট প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চলেছেন? এটা অলরেডি করা হয়ে গেছে, বুঝেছো, এটা হয়ে গেছে অলরেডি। কোশ্চেন্সটা একটু এইভাবে করলে হতো যে কোথায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, এটা করতে চলেছেন, হয়ে গেছে। যাই হোক, তো সম্প্রতি কোল টু অ্যামোনিয়া নাইট্রেট প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ওড়িশাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাইম মিনিস্টার টু লে ফাউন্ডেশন স্টোন অফ ইন্ডিয়াস ফার্স্ট কমার্শিয়াল স্কেল কোল টু অ্যামোনিয়াম নাইট্রেট প্রজেক্ট ইন ওড়িশা। তো কোল টু অ্যামোনিয়াম প্রজেক্ট, সেটা সম্প্রতি তিনি ওড়িশাতে তার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। ওড়িশার কোথায় জেনে রাখো, লক্ষণপুর ইন ঝারসুগুদা, ঠিক আছে, ঝারসুগুদা বলে একটা জায়গা লক্ষণপুরের, ওড়িশার লক্ষণপুরের। 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করার পাশাপাশি আর কোন আন্তর্জাতিক দিবসটি পালন করা হয়? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিশ্ব পরিবেশ দিবস তো 5ই জুন পালন করি আমরা, বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব জল দিবস 22শে এপ্রিল পালন করা হয়। আর সঙ্গীত দিবস আমরা পালন করি 21শে জুন। আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হচ্ছে 21শে ফেব্রুয়ারি, দিনটাতে পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। হলো না একটা ইম্পর্টেন্ট প্রশ্ন? তাহলে এটা একটা খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ছিল কিন্তু, হ্যাঁ,
বিশ্ব সঙ্গীত দিবস আমরা আন্তর্জাতিক যোগ দিবসের পাশাপাশি 21শে জুন পালন করি। ওয়ার্ল্ড মিউজিক ডে অন 21st জুন। চলো আজকের আমরা জিকে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করব কয়েকটা, 10টা জিকে প্রশ্ন উত্তর সরাসরি আমরা দ্রুত দেখে নেব। যারা পর্বটিতে যুক্ত হয়েছে এবং লাইক করোনি এখনো, দ্রুত পর্বটিতে লাইক করো। WPKP ফাউন্ডেশন ব্যাচ অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, সাথে সাথে পঞ্চায়েতের ব্যাচেও কিন্তু আমরা ক্লাস শুরু করে ফেলেছি। জিকে, অঙ্ক, বাংলা, ইংরেজি এই সমস্ত সাবজেক্টের সিলেবাস ভিত্তিক ক্লাস দেখতে হলে অবশ্যই TWS একাডেমি অ্যাপে চলে যাও, গ্রাম পঞ্চায়েতের ব্যাচে অ্যাডমিশন নিয়ে ফেলো। সরাসরি আমরা আজকের প্রথম প্রশ্নে কি দেখতে পাচ্ছি দেখো। ভারতের সংবিধান সংশোধন করার পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সংবিধান সংশোধন, ভারতের সংবিধান সংশোধনের আর্টিকেল কত? 368, 368 ধারা অনুসারে সংবিধান সংশোধন করা যায়। অ্যান্ড এটা দক্ষিণ আফ্রিকা থেকে আমরা সংবিধান সংশোধনের ধারণা বা পদ্ধতির ধারণাটা পেয়েছি। এমএস স্কেলে নির্বাচিত কলামের সর্বনিম্ন মান বা মিনিমাম ভ্যালু দেখার ফাংশন কোনটি? ওকে, এমএস স্কেলে নির্বাচিত কলামের সর্বনিম্ন মান বা মিনিমাম ভ্যালু দেখার ফাংশনটি হলো মিন। হ্যাঁ, সকাল সকাল ঘুম পেয়ে যাচ্ছে এত। যাই হোক, চলো পরেরটা। মিকির বা রেগমা পাহাড় ভারতের কোন রাজ্যে অবস্থিত? মিরিক, রেগমা পাহাড়, দুটি পাহাড় কোন রাজ্যে আছে? সঠিক উত্তর হচ্ছে আসাম রাজ্যে আছে দুটি পাহাড়। সরি, এটা মিরিক নয়, মার্ক করবে, মিকির, 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 মিকির এবং রেগমা পাহাড়। মহাত্মা গান্ধী কোন ঘটনার পর কেশরী হিন্দ, কেশর না, কাইজারি হিন্দ হবে এটা, হ্যাঁ, কাইজারি ই হিন্দ, এটা ভুল আছে। কাইজারি ই হিন্দ বলে উপাধিটা তিনি কবে ত্যাগ করেছিলেন? দেখো, কাইজার ই হিন্দ উপাধিটা তিনি ত্যাগ করেছিলেন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পরে। 1919 সালে হয়েছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, 13ই এপ্রিল দিনটাতে। তো সেটার প্রতিবাদে মহাত্মা গান্ধী কাইজারি হিন্দ উপাধি ত্যাগ করেছিলেন। আর আমাদের বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নাইটহুড উপাধিটা ত্যাগ করেছিলেন। অসহযোগ আন্দোলন 1920 থেকে শুরু হয়। ভারত ছাড়ো আন্দোলন ছিল 1942-এ, আর চৌরি চৌরার ঘটনা ছিল 1922 সালে। এর পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় সঙ্গীত জনগণ মন গাইতে নির্ধারিত সময় কত লাগে? সময় কত? জাতীয় সঙ্গীত গাওয়ার একটা নিয়ম আছে, নির্দিষ্ট সময়ের মধ্যে গাইতে হয়। 52 সেকেন্ড হচ্ছে নির্দিষ্ট সময় জনগণ মন গাওয়ার জন্য। মিয়ানমারের সাথে ভারতের কয়টি রাজ্য সীমানা ভাগ করে নিয়েছে? মায়ানমার ভারতের কোন দিকে আছে? ভারতের আমরা জানি নর্থ ইস্টের কয়েকটা কিন্তু অঞ্চল বা রাজ্য মায়ানমারের সাথে সীমানা শেয়ার করে থাকে। তো নর্থ ইস্টের রাজ্যগুলোর মধ্যে আছে কি কি রাজ্য? অরুণাচল প্রদেশ রাজ্য, অরুণাচল প্রদেশ রাজ্যর মায়ানমারের সাথে সীমানা আছে। আচ্ছা, নাগাল্যান্ডের সীমানা আছে। নেক্সট হচ্ছে মিজোরামের সীমানা আছে। মিজোরাম বাংলাদেশ এবং মায়ানমার দুটোর সাথেই কিন্তু সীমানা শেয়ার করে। ওকে, বুঝেছো? আর কোন রাজ্যের সীমানা আছে? মিজোরামের আছে, মণিপুরের আছে সীমানা। এই হচ্ছে সীমানা যেগুলো মায়ানমারের সাথে কিন্তু শেয়ার করা হয়, শেয়ার করে থাকে ভারতের রাজ্য। তাহলে কতগুলি রাজ্য হলো বলো? কতগুলি রাজ্য হলো? 4টি রাজ্য হলো, হ্যাঁ কি না? তাহলে এখানে 4, অপশন সি। নেক্সট, ভারতের সবুজ বিপ্লবের জনক হিসেবে কে পরিচিত?
নরম্যান বোরলাগকে আমরা বলি বিশ্বের সবুজ বিপ্লবের জনক। বিশ্বের সবুজ বিপ্লবের জনক হচ্ছে নরম্যান বোরলাগ। আর এম এস স্বামীনাথন ভারতে। ভার্গিস কুরিয়েন ভারতবর্ষের শ্বেত বিপ্লবের জনক। কমেন্ট করে জানাও শ্বেত বিপ্লব কিসের সাথে যুক্ত ছিল? শ্বেত বিপ্লবের জনক ভার্গিস কুরিয়েন। শ্বেত বিপ্লব কিসের সাথে যুক্ত? সালিম আলীকে আমরা বলে থাকি পক্ষী মানব, মানে বার্ড ম্যান অফ ইন্ডিয়া। পক্ষী মানব তাকে বলা হয়, পাখি নিয়ে গবেষণা করতেন সালিম আলী। ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত কোণার্ক সূর্য মন্দিরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? 1984-তে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদাও পেয়েছিল। হ্যাঁ, 1984 ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয়। তো এখানে সঠিক উত্তর কি হবে ডিয়ার স্টুডেন্টস? ব্ল্যাক প্যাগোডা অবস্থিত আছে ওড়িশাতে। নেক্সট প্রশ্ন, ভারতে প্রতিষ্ঠিত প্রথম জীবন বীমা কোম্পানি কোনটি ছিল? মেবি এই কোশ্চেনটা আমরা কয়েকটা পর্ব আগেই করিয়েছি, তো এটা পারবে আশা করি তোমরা। ভারতে প্রতিষ্ঠিত প্রথম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বা জীবন বীমা কোম্পানি কোনটি ছিল? কলকাতাতেই স্থাপিত হয়েছিল ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। অপশন এ ইজ রাইট অ্যান্সার। সম্প্রতি 475 বছরের পুরনো কোন গির্জাটি ইউনেস্কোর এশিয়া প্যাসিফিক হেরিটেজ অ্যাওয়ার্ড জিতেছে? সঠিক উত্তর হচ্ছে ভাসাই ক্যাথেড্রাল। একটা বাড়ির কাজ দিয়ে রাখি, মৌলিক অধিকার সংবিধানের কোন অংশে বর্ণিত আছে? কমেন্ট বক্সে এটার উত্তর সকলে জানাবে। ভালো থাকবে সকলে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। শেষ পর্যন্ত যারা পর্বটি দেখেছো সকলকে একটা রিকোয়েস্ট করব, অবশ্যই আমাদের যারা এখনো সাবস্ক্রাইব করনি, ফলো করনি, অবশ্যই কিন্তু ফলো করে নেবে। ভালো থাকবে সকলে, সুস্থ থাকবে। নেক্সট পর্বে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, বাই।